অমরকণ্টক ভারতের মধ্যভাগে অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যের সবুজ প্রকৃতির মাঝে আনুপপুর জেলার একটি প্রাকৃতিক ও আধ্যাত্মিক পর্যটন ভূমি হল অমরকণ্টক। বেশ কয়েকটি দর্শনীয় স্থানের জন্য জায়গাটি প্রসিদ্ধ, যার মধ্যে রয়েছে কপিলধারা ও দুধধারা জলপ্রপাত, কালচুলি মন্দির, শ্রীযন্ত্র মন্দির, জৈন মন্দির এবং নর্মদা কুণ্ড ও নর্মদা মন্দির। আজ আমরা চলেছি ছত্তিশগড় থেকে লম্বা ড্রাইভে অমরকণ্টক ভ্রমণে। একদিনের ট্যুর, তাই সব থেকে প্রসিদ্ধ স্থানগুলো দর্শনের পরিকল্পনা নিয়েই বেরোনো। ভোরের আলো ফোটার সাথে সাথে আমাদের জার্নি শুরু হয় আমাদের ব্লু বিস্টকে নিয়ে। ছত্তিশগড়ের কবীরধাম শহর থেকে প্রায় 160 কিলোমিটার রাস্তা, 4 ঘন্টার ড্রাইভ। সাতপুরা, বিন্ধ্য ও মাইকাল পর্বতের মিলনস্থল অমরকণ্টক থেকে উৎপত্তি হয় তিনটে নদীর: নর্মদা নদী, সোন নদী ও জহিলা নদী। মধ্যপ্রদেশের পূর্ব দিকে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের বর্ডারে অবস্থিত অমরকণ্টক নিজের পাহাড়ি উচ্চতা, পবিত্র নদীর উৎপত্তি, সুন্দর ঝর্ণা ও শান্ত পরিবেশের মাধ্যমে ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে থাকে। এখানে বাই এয়ার পৌঁছাতে হলে জব্বলপুর এয়ারপোর্টে নেমে সেখান থেকে পাবলিক বা পার্সোনাল ট্রান্সপোর্টে পৌঁছানো যায়। বাই রেলে পৌঁছাতে হলে পেন্ড্রা রেলওয়ে স্টেশনের মাধ্যমে আসা যেতে পারে। অমরকণ্টক যাত্রায় যাত্রাপথটা সব থেকে উপভোগ করার মতো একটা পথ। কখনো সবুজ ধানে ভরা চাষের মাঠ, আর বেশিরভাগটা জঙ্গলের সবুজ গাছপালার মধ্যে দিয়ে পরিষ্কার ফাঁকা রাস্তা। এখানে ড্রাইভিং করতে পারাটা বেশ আনন্দদায়ক। পাহাড়ি রাস্তা হওয়ায় বাইরের হাওয়াও বেশ ঠান্ডা। পথের পাশে হঠাৎ একটা উট দেখতে পেলাম, যা সচরাচর এই অঞ্চলে দেখা যায় না। হালকা করে ফটোশ্যুট করে নিয়ে আবার রওনা দিলাম। বেশ কিছুটা যাওয়ার পর রাস্তার ধারে একটা দোকান থেকে ব্রেকফাস্টের জন্য খাবার নিয়ে আবার চলতে শুরু করলাম। অনেকটা জঙ্গলের রাস্তা ড্রাইভ করে প্রায় সকাল 10:30 নাগাদ পৌঁছালাম এখানকার সব থেকে প্রসিদ্ধ স্থান মা নর্মদা মন্দিরে। মা নর্মদা নদীর এই উৎস স্থান ভক্তদের জন্য কোনো এক পরম তীর্থের মতো। এই উৎস স্থানে একটি জলাশয় রয়েছে, যা নর্মদা কুণ্ড নামে পরিচিত, যেখান থেকে নর্মদা নদীর উৎস। আর সাথে বেশ কিছু মন্দির রয়েছে। মন্দিরগুলোর মধ্যে রয়েছে নর্মদা মন্দির, নর্মদেশ্বর শিব মন্দির, কার্তিক মন্দির, রাম জানকী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির আর 11টা রুদ্র মন্দির। সব কটা মন্দিরই সাদা রঙের। অমরকণ্টকের এই পবিত্র ভূমিতে মা নর্মদাকে শঙ্করী নামে ডাকা হয়, যার মূর্তি রয়েছে জলাশয়ের মধ্যস্থলে। এখানে একটা হাতির মূর্তি রয়েছে, যার পেটের নিচ দিয়ে গলে যেতে পারলে নাকি ব্যাপারটাকে শুভ বলে মানা হয়। এই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে কালচুলি বংশের প্রাচীন মন্দির। এইসব মন্দিরের কারুকার্য একরকম দেখার মতো। এরপর আমরা পৌঁছাই শ্রীযন্ত্র মন্দির। মন্দিরটির নির্মাণ কার্য 1991 সালে শুরু হয়। প্রত্যেক বছর গুরুপুষ্য নক্ষত্র তিথিতে এর নির্মাণ কার্যের কাজ চলে। এই তিথি বছরে মাত্র 4 থেকে 5 দিন হয়ে থাকে, তাই মন্দির নির্মাণ হতেও অনেক লম্বা সময়ের অপেক্ষা। এই মন্দির শ্রীযন্ত্রের আদলে তৈরি একটা 3D মডেলে বানানো হচ্ছে, যা সারা বিশ্বে এখনো পর্যন্ত একটি। মন্দিরের ভেতরে প্রবেশ এখনো নিষিদ্ধ, তবে কারুকার্য চোখে পড়ার মতো। মন্দিরের প্রবেশদ্বারটি বেশ অনেক দূর থেকেই নজর কাড়ে। বিশালাকার 4টি মূর্তি চারদিকে চেয়ে রয়েছে। পূর্বে সরস্বতী, পশ্চিমে ভুবনেশ্বরী, উত্তরে লক্ষ্মী ও দক্ষিণে মহাকালী। এই 4 মূর্তির চোখের ভাব বা এক্সপ্রেশন আলাদা আলাদা। এছাড়াও 64 যোগিনীর মূর্তিও দেখা যায় দ্বারের স্কাল্পচারে। খুব নির্জন জায়গায় সবুজে ঘেরা এই মন্দির এক আলাদাই মাত্রা এনে দেয় পুণ্যার্থীদের জন্য।
এখান থেকে আরও কয়েক কিলোমিটার ড্রাইভ করে চলে আসি সোনমুড়া, যেখান থেকে সোন নদীর উৎস। এখানে বাঁদর আর হনুমানের থেকে সাবধান থাকাটা খুবই জরুরি। বলা হয় এটা সতীর ৫১ শক্তিপীঠের একটি পীঠস্থান, যেখানে সতীর ডান নিতম্ব পড়েছিল। এখান থেকে স্থানটির নাম সোনাক্ষী দেবীর মন্দির নামে খ্যাত, আর সেখান থেকেই সোন নামের উৎপত্তি। আরও বেশ কয়েক কিলোমিটার আগে পড়ে মাইকি বাগিয়া, বেশ ছোট স্থান, জঙ্গলে ঘেরা। এখানে অল্প সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের পরের গন্তব্যে, কপিলধারা আর দুধধারা জলপ্রপাত। এখানে পৌঁছে গাড়ি পার্ক করে আগে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই। হনুমান আর বাঁদরের দলের কারণে এখানে খাবার বার করা বেশ সমস্যার। খাবারের কিছু রেস্ট্রিকশন থাকায় বাড়ি থেকে রান্না করে নিয়ে যাওয়া খাবার দিয়ে লাঞ্চ করা হয়। খাওয়া দাওয়া সেরে হাঁটা পথে প্রায় ২০০ মিটার রাস্তা গিয়ে আরও প্রায় ১৫০টা সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসি জলপ্রপাতের কাছে। এখান থেকে একদিকে কপিলধারা আর অন্যদিকে দুধধারা জলপ্রপাত। কপিলধারা হল নর্মদা নদীর পথে সবথেকে প্রথম জলপ্রপাত। প্রায় ১০০ ফুট উঁচু থেকে সরাসরি নিচে পাথরের ওপর। জলকণার বিন্দুরা বেশ অনেকটা দূরত্ব অবধি বাতাসে ভেসে যায়। অসাধারণ সৌন্দর্য, কাছে না গেলে বোঝাই যায় না। যদিও একটু বিপজ্জনক, পাহাড়ের ওপর শ্যাওলা পড়ে বেশ পিচ্ছিল, তবু খুব সাবধানে ধীরে ধীরে আমরা পৌঁছাই ফলসের নিচে। সুবিশাল এই জলপ্রপাতের নাম মহামুনি কপিল মুনির নামে রাখা হয়েছে। বলা হয় যে কপিল মুনি প্রায় ১২ বছর এই স্থানে ছিলেন এবং সাংখ্য দর্শন রচনা করেছিলেন। এখানকার জলে গা ভিজিয়ে নেওয়ার পর চোখের সামনে একটা রেনবো তৈরি হতে দেখার দৃশ্য সত্যিই মনে রাখার মতো। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে কাপড় বদলে রওনা দিই দুধধারার দিকে। নদীর কিনারা বরাবর প্রায় ১০০ মিটারের হাঁটা পথ। অপেক্ষাকৃত ছোট জলপ্রপাত, তবে একটু চওড়া ও সাদা রঙের ধারার কারণে নাম দুধধারা। পাশেই দুটো গুহা নজরে পড়বে, যাদের ভেতরে প্রবেশ এখন নিষিদ্ধ। এখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে আসে, তাই টেনে গাড়ি চালিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে চলে আসি আজকের দিনের মতো শেষ দর্শনীয় জায়গা, জৈন টেম্পল বা জৈন মন্দিরে। মন্দিরের নির্মাণ কার্য এখনও অসম্পূর্ণ, তবে এই মন্দির নির্মাণে কোনো সিমেন্ট আর লোহা ব্যবহার করা হয়নি। সাথে গোলাপি রঙের স্যান্ডস্টোন রাজস্থান থেকে আনানো হয়। প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের ২৪ ফুট অষ্টধাতুর মূর্তি মন্দিরের মধ্যে রয়েছে। এরপর মন্দির থেকে বেরিয়ে একটা হোটেলে সন্ধ্যায় টিফিন করে নিয়ে লম্বা ড্রাইভে বেরিয়ে পড়ি বাড়ি ফেরার পথে। নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে রাতের ড্রাইভিং বেশ এনজয়েবল। সব মিলিয়ে প্রায় ১৮ ঘন্টায় আমাদের একদিনের অমরকণ্টক ভ্রমণের স্মৃতি এক কথায় মনে রাখার মতো।